দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 37.5 লাখ মানুষ, 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত, 11 জনের মৃত্যু। রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রামে দুঃসহ জলজট, দিনভর চরম দুর্ভোগ। জলাবদ্ধতায় বড় প্রবলেম, রিক্সা ভাড়া বেড়ে গেছে। কোন গাত্তা আছে, কোন নালা আছে, প্লাস আমার স্যালেন্সারের এখানে চাকার নিচা পানি ঢুকে গেলে তো আমি পরে এখানে বসে থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী, বিনিয়োগের আহ্বান। 2 সপ্তাহ মেলেনি এমপি আনারের মরদেহ, খুনের স্পট পরিদর্শন ডিবির তদন্ত দলের। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে সাম্প্রতিক আলোচিত কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। সেখানে জেনারেল আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং নিখোঁজ এমপি আনারের প্রসঙ্গ উঠে আসবে। এছাড়াও রাজনীতির বিভিন্ন বিষয় আসবে। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং ডাক্তার জাহিদুর রহমান, তিনি যুগ্ম সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। এই যে বেশ কয়েকটি ঘটনা পরপর আমরা দেখলাম, এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে হয়তো ততটা আলোচনা চলছে না, কিন্তু হয়তো এই সমপরিমাণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডয়েশে ভেলের একটি তথ্যচিত্র, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের র্যাবে অংশগ্রহণ এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে স্টিভেন ডুজারিকও কিছু কথা বলেছেন একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে। এই পরিস্থিতিগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে কি কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ মঞ্জুর। প্রথম কথা যে গত কয়েকদিন ধরে এই 3টি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে সরকারের দায় কতটুকু, সরকারের ভাবমূর্তি বা ইমেজ কতটা ক্ষুণ্ণ হচ্ছে, নাকি এগুলো ব্যক্তির দায়, এরকম করে। দেখুন, জেনারেল আজিজ অথবা বেনজির আহমেদ, আমরা প্রথমে যদি এই দুজনের কথা বলি এবং যেই 2টি গুরুতর অভিযোগ। প্রথম কথা, বেনজির আহমেদ কোন সময়ে পুলিশ প্রধান হয়েছিলেন, র্যাবের প্রধান হয়েছিলেন, এবং বিগত কোন কোন নির্বাচনে তার কি ভূমিকা ছিল, এবং তাতে করে সরকারের, দেখুন এই দুজনেই কিন্তু সরকার ঘনিষ্ঠ অথবা সরকারি দলের রাজনীতির ঘনিষ্ঠ মানুষ হিসাবে একটা ইমেজ ছড়ানোর চেষ্টা করেছিলেন, এবং বাজারে এমন একটা ধারণাও তৈরি হয়েছিল যে সরকার তাদেরকে দেখভাল করছেন এবং তারাও সরকারকে দেখভাল করছেন। কাজে এখানে চাইলেই বিপদে পড়েছেন এই দুজন। এখন আমি সরকার হিসাবে আমার দায় অবমুক্ত করে ফেললাম, এটা আমরা একজন বলে ফেললাম, পুলিশ দেখবে তার বিষয়টি, সেনাবাহিনী দেখবে তার বিষয়টি। ব্যাপারটি কিন্তু তা না। পুলিশ এবং সেনাবাহিনী তাদের 2 জন সাবেক প্রধানের ব্যাপারে কি করতে পারেন, আমার কিন্তু মনে হয় তাদের এমন কোনো দায় নেই এবং তার কোনো আইনগত ভূমিকাও নেই এবং আমাদের এমন কোনো নজিরও নেই। মজার ঘটনা হচ্ছে, সেনাবাহিনীর প্রধানের এভাবে মানে নৈতিক স্খলন এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের এরকম উদাহরণও কিন্তু আমাদের নেই। কাজেই এবং পুলিশ প্রধানের ক্ষেত্রেও আগের কোনো পুলিশ প্রধান এরকম কয়েক হাজার একর বা কয়েক হাজার বিঘা সেটি মানে চাকরিকালীন সময়ে অর্জন করেছিলেন কি না, সেরকম নজিরও কিন্তু আমাদের নেই। কাজেই এই 2টি ঘটনাকেই আমরা অনন্য এবং নতুন একটি উদাহরণ হিসাবে আমাদের শাসন ব্যবস্থায় দেখতে পাই। দেখুন, যেই সরকারের আমলে পুলিশের প্রধান এভাবে ডাইনে বায়ে সম্পদ আহরণ করতে পারেন এবং ক্ষমতার অপব্যবহার করতে পারেন এবং সেটি দিয়ে গত 3 বছর তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পরেও দাপটের সাথে সমাজে বিচরণ করেছেন, সরকারের দায় রয়েছে। এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ সেনাবাহিনী প্রধান হওয়ার আগে বিডিআরের প্রধান হয়েছেন এবং উনি বিডিআর প্রধান থাকা অবস্থায় বিরোধী দলের আন্দোলনের সময় কি কি কথা বলেছিলেন আমরা যদি একবার বিশ্লেষণ করে দেখি, উনি সম্পূর্ণ দলীয়, রাজনৈতিক এবং সরকারের পক্ষ অবলম্বন করে কথা বলেছেন এবং তারা এমন একটা ধারণা দিয়েছেন সমাজে যে এই সরকার তাদেরকে আরও গুরুত্বপূর্ণ কোনো পদে আবার বহাল করবেন, এমন কথা তারা
ব্যক্তি জীবনে বলেছেন, সামাজিক জীবনে বলেছেন, এমনকি ঘরোয়া আড্ডায়ও বলেছেন। কাজেই এই দুজনের যেই আপনার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ আহরণের যে চিত্র বেরিয়ে এসছে সেটি কিন্তু ভয়ঙ্কর, এবং আমার ধারণা সরকার 50 ভাগের অধিক দায় বহন করতে প্রস্তুত হওয়া উচিত, কেননা তাদেরই প্রোডাক্ট, তাদেরই সময়ের নেতৃত্ব এরকম ঘটনায় জড়িত হয়েছে। কখন আপনি পারেন? যখন আপনার সেরকম রাজনৈতিক পরিবেশ থাকে, সেরকম আনুগত্যের এবং আনুকল্যের পরিবেশ তৈরি হয়। এমপি আনারের ক্ষেত্রে যে ঘটনাটি দেখুন, আমরা খুব দুঃখিত, তার যেভাবে মৃত্যু হয়েছে, যেভাবে এখনও লাশের হদিশ করা যাচ্ছে না, এবং যেভাবে পরিবারের বিশেষ করে তার কন্যা আকুতি জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরের কাছে গিয়ে। কিন্তু একবার আমাদেরকে ভাবতে হবে উনি কেমন এমপি এবং কি ধরনের রাজনীতিবিদ ছিলেন, এবং কোন দল তাকে পরপর 3টি নির্বাচনে তাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য মনোনীত করেছিলেন। সেখানে আওয়ামী লীগের তরফ থেকে তো বলা হচ্ছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সেই বিচারেই তাকে 3বার মনোনয়ন। দেখুন, জনপ্রিয়তার মানদণ্ডই যদি সবকিছু হয়, তাহলে আপনি এর চেয়েও আরও কুৎসিত রেকর্ডের অধিকারী ব্যক্তিবর্গকে জনপ্রিয়তার বিচারে পার্লামেন্টে নিয়ে আসতে পারেন, সরকারের মন্ত্রী করতে পারেন, এমনকি পার্লামেন্টে তাদের আধিক্য তৈরি করতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে কি আমরা এই রাজনীতি আশা করি? ন্যূনতম, আমি কিন্তু বলছি না যে উচ্চ মাপে আমরা কি আশা করি। যে ব্যক্তি চোরাচালানের সাথে যুক্ত, যে ব্যক্তি আন্ডারওয়ার্ল্ডের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যে ব্যক্তির মৃত্যু হতে পারে এমন ঘটনায় যেখানে 200 কোটি টাকা এবং স্বর্ণ চোরাচালানের হিস্সা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, এটি আমাদের রাজনীতির একটা কুৎসিত চেহারা সামনে নিয়ে এসছে। এটি আমাদের বিশেষ করে সীমান্ত এলাকায় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের কোন বাস্তবতায় কাজ করতে হয়, তারা কোন বাস্তবতার প্রোডাক্ট, এবং তাদেরকে কোন রাজনৈতিক দল কিভাবে ব্যবহার করেন। আমি কিন্তু শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আমরা অতীতে যারা ক্ষমতায় ছিলেন সেই সমস্ত দলের ব্যক্তিবর্গকেও সীমান্ত এলাকায় একইভাবে দেখেছি। কিন্তু আমাদের শুধু চোরাচালান অথবা শুধুমাত্র তাদের অবৈধ অর্থের ব্যাপার না, জীবনযাপনের চিত্রটি আপনি একবার দেখুন। যেই পরিবেশে তার মৃত্যু হতে পারে, যেই পরিবেশে তাকে ডেকে নেওয়া হয়েছে, যাদের সাথে তার চলাফেরা, সেটিকে আমাদের কোনোভাবে একজন রাজনীতিবিদের প্রতিকৃতি আঁকতে সাহায্য করবে, নাকি আমাদের একটি অসামাজিক ব্যক্তির প্রতিকৃতি আঁকতে সাহায্য করবে? আমি আবারও বলছি যে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার, বিশেষ করে গত 15 বছরের অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের অভিযোগের অন্ত নেই। ডেভেলপমেন্টের যেরকম গল্প রয়েছে, উন্নয়নের চিত্র রয়েছে, আমরা দেখতে পাই, আমরা ব্যবহার করি, সেরকম করে অর্থনীতির বেহাল দশার চিত্র রয়েছে। সুশাসনের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং মুখ চিনে চিনে আপনি আইনের সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না এই প্রশ্ন রয়েছে। এবং আপনার আনুকল্য পাওয়া আনুগত্যের ব্যক্তিবর্গ কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করলে তাদেরকে নিয়ে লোমহর্ষক ঘটনা দাঁড়াতে পারে, তার তিনটি চিত্র কিন্তু জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং এমপি আনার। জি, ধন্যবাদ। অধ্যাপক মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। অনেক সময় এই ধরনের ঘটনাগুলো যখন সামনে আসে, সরকারের তরফ থেকে বলা হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং এগুলো আসলে কোনো একটি সুনির্দিষ্ট ব্যবস্থার ইঙ্গিত দেয় না। কিন্তু ধরুন সেনাবাহিনী প্রধান, যিনি এর আগে বিজিবির দায়িত্বে ছিলেন, একজন পুলিশ প্রধান এবং একজন সংসদ সদস্যের ব্যাপারে এই ধরনের অভিযোগ যখন একই সাথে সামনে আসে, তখন কি আসলে একটা দুর্নীতিপরায়ণ ব্যবস্থার চিত্র ফুটে ওঠে না? এটা সামষ্টিকভাবে তো কথাটা বলা যায়, কিন্তু আমি এইটার সাথে একমত। একজন বেনজির বা একজন আজিজের কারণে পুরো বাহিনী, সেনাবাহিনী অথবা সমস্ত পুলিশ বাহিনী এটা একই রকম হয়ে গেছে এরকম মনে করারও কোনো কারণ নেই। এটা এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি তাকেই দায়ী করা হবে, একবারে পুরো পুলিশ বাহিনী অথবা পুরো সেনাবাহিনী। আর যিনি পুলিশ প্রধান হবেন বা সেনা প্রধান হবেন অবশ্যই সরকারের ঘনিষ্ঠই তো হইতে হবে। সারা পৃথিবীতে তাই হয়, সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ লোককেই পুলিশের প্রধান, সেনা প্রধান বানানো হয়। বাট এই সুযোগটা নিয়ে যদি এই যেটা এখন বেরিয়ে আসছে, বিশেষ করে বেনজির ব্যাপারে, এগুলো যদি শেষ পর্যন্ত তথ্য প্রমাণে যদি সঠিক প্রমাণিত হয়, তো এটা ভয়াবহ। এরকম মানে জমির নেশা, বাড়ির নেশা, আমাদের কিন্তু উনি একমাত্র আইজিপি না, আমাদের বোধহয় 50 বছরের মধ্যে 20-25 জন আইজিপি তো আমাদের ছিল। অনেকেই অত্যন্ত সজ্জন, মানে ইভেন একাডেমিক, লেখাপড়া। বেনজির কিন্তু এমনি আদারওয়াইজ তো স্মার্ট, পড়াশোনা এদিক দিয়ে সব দিকে ভালো। কিন্তু এখন যে কথাগুলো আসছে এগুলো তো মানে অকল্পনীয়, যে
একদিনে 3টা গুলশানে অ্যাপার্টমেন্টের চুক্তি করা, 4টা। তো এর 4টা আর একটা বললো, তো আমি জানি না, আমি 3টাই জানতাম। তো এখন এইটা এরকম একজন শিক্ষিত স্মার্ট একটা ভদ্রলোক এই কখনো চিন্তাই করলো না যে এইটা তো মানে আমি তো লাস্ট আইজিপি না, আরও তো আইজিপি থাকবে, আরও আসবে, এটা কি করে হলো এটা আমি জানি না। আর যেটা বলছেন যে সমস্যাটা হচ্ছে দলীয় কথা বলছেন যারা, তা আমি জানি না সেটাও ওই সময়ই থামানো উচিত ছিল। এটা আমরা বলছিও যে আপনি একটা প্রশাসনের সর্বোচ্চ একটা পর্যায়ে থেকে যখন কোনো কথা বলবেন, মন্তব্য করবেন, এর দ্বারা যাকে আপনি সমর্থন করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, এর তো সমর্থন হয়ই না, বরং এটার দ্বারা একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। তো সেখানেই থামানো উচিত ছিল। আর যেটা আশরাফজি বললো, সেখানে এই লোকগুলা নমিনেশন পায়, কীভাবে পায়? 3বার নমিনেশন পেলো, ওই যে এমপি যেটা খুন হলো ইয়েতে। দেখেন, নমিনেশন পাওয়ার, আমি এই ইলেকশনের এই 7ই জানুয়ারি যে ইলেকশন, অন্য ইলেকশন বাদেন, সেখানেও আমি এই কথাটা বলছিলাম, আওয়ামী লীগের নমিনেশন যে প্রক্রিয়াটা, এটা রিভিজিট করার দরকারও আছে। যেটা হয় প্রথমে যখন ইলেকশন আসে, প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন আসলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য উইনিং ক্যান্ডিডেট খুঁজে বের করার একটা প্রক্রিয়া বের করে, আর এটার জন্য গোয়েন্দা সংস্থাদেরকে এই একটাই কথাই বলা হয়, কার জেতার সম্ভাবনা আছে, এই কীভাবে জেতার, এইসব বিশেষ করে এই অভিযোগ যদি সত্য হয়, সোনা কারবারি অথবা চোরা কারবারি ইত্যাদি ইত্যাদি, এরা আমরা যেভাবে দেখি এরকম না। ওরা যে পরিমাণ টাকা কামাই করে সেই পরিমাণ টাকা মসজিদ, মাদ্রাসা, সবগুলো ওখানে এলাকার মসজিদের এসি লাগানোর থেকে ইমাম সাহেবের বেতন, মানুষকে ওমরায় নিয়ে যাওয়া, হজে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে কোনো কাজ বাকি নেই। ওর জনপ্রিয় হতে বাধ্য, জনপ্রিয় এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একটা রাজনৈতিক দল কেবলমাত্র উইনিং ক্যান্ডিডেট, আর এই কেন বলা হয় তার জিততে পারবে, প্রচুর অর্থবিত্ত আছে, আর বিশেষ করে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সেই জিতবে, এর উপর ভিত্তি করে যদি একটা দল নমিনেশন দিয়ে দেয়, তাহলে এটা আমি মনে করি তাহলে তো নীতি নৈতিকতা আদর্শ এর বাইরে মানে সম্পূর্ণ জিনিসটাই চলে গেল। কিন্তু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে গত 3টা, সেখানে কি আসলে জনপ্রিয়তা যাচাই করার খুব একটা সুযোগ ছিল না? যখন নমিনেশন দেওয়া হয়, কেন 2018 সালে 14 সালে যখন নমিনেশন দিল, হ্যাঁ ওখান তো বিএনপি নির্বাচনে আসবে না, এটা তো প্রেক্ষিতে আরও নমিনেশন পরে তৈরি হয়। 2018 সালে তো নির্বাচনে আসছেই। বিএনপি যদি ফুল ফ্লেজড ইলেকশন করতো, তাহলে তো এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন, তো সেখানে তো প্রার্থী, উইনিং প্রার্থী খুঁজে বের করাটা স্বাভাবিক। এটা দল 2বার ক্ষমতা থাকার পরে যখন আবার ক্ষমতায় আসতে চাইবে, তখন সে উইনিং ক্যান্ডিডেট খুঁজছে। কিন্তু আমি আবার বলছি, 7ই জানুয়ারির পরেও আমি বলছিলাম, যেখানে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দিয়েছিল, তার মধ্যে 65 জনের মতো না, আর বেশি, ওই যে মানে যাদের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন জরিপ রিপোর্ট এগুলো বলে, এদের দিয়ে যাদেরকে নমিনেশন দিল, সেই 65 জনকে হেরে গেছে, কিন্তু ওই কম জরিপে কম জনপ্রিয়। তার মানে হচ্ছে এই পুরো সিস্টেমটার মধ্যে, নমিনেশন সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে। এটা রিভিজিট করা দরকার আছে। আপনি যে নমিনেশন দিবেন, এটাও তো ঠিক না যে ওই যে বিভিন্ন রিপোর্ট যারা তৈরি করে, সেখানেও দুর্নীতি আছে কিনা আমি জানি না, সেখানেও দুর্নীতি আছে কিনা। ওই লোকগুলা যাদের প্রচুর অর্থবিত্ত আছে, তারা ওই রিপোর্টকে ম্যানিপুলেট করে। ওখানেও আর্থিক লেনদেনের খবর আছে যে নাইলে আপনার 65 জন যাদেরকে উইনিং ক্যান্ডিডেট বলা হয়েছিল, এগুলোতে অনেক জরিপ করে বিভিন্ন সংস্থা তদন্ত করে তারপরে দেওয়া হয়েছিল। তো এই সাধারণ আওয়ামী লীগের আরেকজন নেতার কাছে হেরে যায় কি করে? সে 65 জন তো এরকম হেরে গেছে। তার মানে হচ্ছে দ্যাট সিস্টেম ওয়াজ ভেরি ফল্টি। বাট এটা হলো একটা মানে টেকনিক্যাল দিক। আরেকটা হচ্ছে এটা বোধ হয় বেনজিরের ব্যবস্থা তো সরকারিভাবে নেওয়া হচ্ছে, দুদক বা বিচার মামলা এগুলো চলছে। সেনাবাহিনীর ব্যাপারটা বোধ হয় আমি জানি না। আজিজ সাহেবের যেই অভিযোগ আর বেনজিরের অভিযোগও তো এক ধরনের না, কারণ আজিজ সাহেবকে ক্ষমতার অপব্যবহার বা এই যে জিনিসগুলো, আজিজের অনেক সহায় সম্পত্তির খবর টবর এখনো বের হয়নি, এরকম আমরা জানি না সেটা। তবে অর্থমন্ত্রী যেটা বলছেন সেটা হলো খুব সিগনিফিকেন্ট, যে ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে এটার কি ব্যবস্থা নেবে, তখন এটা সেনাবাহিনীর লোক, উনি সেনাবাহিনীর। তা আমারও একটু সন্দেহ ছিল, পরে দেখলাম যে ব্রিগেডিয়ার স্বাগত সাহেব তাই বলছে, হ্যাঁ সেনাবাহিনীর রিটায়ার্ড লোকও সেনা আইনে বিচার হতে পারে। তো আমার মনে হয় আর কি যে এখন আরও বেরিয়ে আসবে। আমার ধারণা এটা যখন কন্টিনিউ করবে, একটা মেসেজ হয়তো হতে পারে যে এই ক্ষমতাসীনদের সাথে যারা কাজ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার নামে
নিজের আখের গোছানো, একদিকে মনে করে যে সরকার আমাদের উপর ডিপেন্ড করে, এই সুযোগটা নিয়ে বিভিন্ন অপকর্ম করে সহায় সম্পদ বিত্ত বৈভব অর্জন করার যে প্রক্রিয়াটা, এটার মধ্যে তো একটা অন্তত যেভাবে হোক এটা এলোমেলো ভাবে বা যেখান থেকে এটা একটা মেসেজ হয়তো এটা হবে। ধন্যবাদ। ডক্টর জাহিদের কাছে আসতে চাচ্ছিলাম, একটা খুব চিত্তাকর্ষক প্রসঙ্গ উঠে এসেছে, সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, একই সাথে তারা সরকারি দল, তাদের মনোনয়ন কারা পাবেন সেটা নির্ধারণ করার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার একটা ভূমিকার কথা এতক্ষণ খুব স্পষ্টভাবেই অধ্যাপক মিজান বলছিলেন। না এটা আমি সবাই জানে, না সরকার যেহেতু যখন বিরোধী দল থাকে তখন তো গোয়েন্দা সংস্থা থাকবে না, বরং সরকারি দল এখানে ব্যবহৃত হওয়ার এবং তাদেরকে কিনে নেওয়ার একটা সম্ভাবনার কথাও তিনি বলছিলেন। এটা আসলে আমাদের রাজনৈতিক বাস্তবতায় যখন একই সাথে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ একজন সাবেক সেনাপ্রধানের ব্যাপারে উঠে আসে, তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়, আসলে এই ঘটনাগুলোকে যেভাবে তাদের ব্যক্তির দায় হিসেবে সরকারের তরফ থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত, সেটা সুযোগ কতটুকু? ধন্যবাদ আপনাকে। মানে আমরা একটু প্রাথমিকভাবে যদি জনাব আজিজের স্যাংশনের পর আমেরিকা যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা যদি একটু মন দিয়ে পড়ি, মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা করা হয়েছে না না এটা পার্সোনাল ব্যাপার এবং দায় নেব না, দুদক বা বিচার বিভাগ সবই স্বাধীন, এইসব কথাবার্তা জনাব ওবায়দুল কাদেরই বলেছেন। আরেকটু অফ টপিক হলেও বলি, এই প্রথমবার কিন্তু স্যাংশনের পর রিয়াকশন ওয়াজ আ বিট ডিফারেন্ট। প্রথমবার যখন র্যাব এবং আমাদের মানে আরও 6 জন অফিসারের বিরুদ্ধে স্টেপস নেওয়া হলো, তখন কিন্তু সরকার অত্যন্ত আমেরিকাকে পাল্টা হুমকি, বিএনপি কি যেন লবিস দিয়ে স্যাংশন করেছে, আমরা পাল্টা লবিস লাগাচ্ছি, আমরা সব করে ফেলবো, এসব শুনেছিলাম। এবার চুপ, এবার রাদার এক ধরনের মেনে নেওয়ার টেন্ডেন্সি। ওই স্টেটমেন্টটা যদি পড়ি তারও আগে, সেটা হচ্ছে 7031C, যেই ধারাতে এই স্যাংশনটা দেওয়া হলো, এটার পাওয়া যায়, আমি খুলে দেখলাম, এটা একটা সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস, সাবহেডিং আছে। ওর মধ্যে কে কে ইনক্লুডেড হবে, কে কে হবে না, কেন হবে না, এসব লেখা আছে। ক্লিপ্টোক্রাসি ধারায় উনি সাজা পেয়েছেন। ক্লিপ্টোক্রাসি মানে হচ্ছে একটা রেজিম যেটা, ক্লিপ্টো শব্দটা চোর থেকে এসছে, সোজা বাংলায় যদি বলি চোরদের শাসন, ক্লিপ্টোক্রাসি মানে তাই। তো একটা সিস্টেমটাকেই ক্লিপ্টোক্রাসি বলছে, তার অধীনে নেওয়া হচ্ছে। এবং শুধু সেটা, স্টেটমেন্টের মধ্যে লেখা আছে জনাব আজিজের কারণে ওনাকে দুর্নীতির জন্য বলা হয়েছে, জনাব আজিজের কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আন্ডারমাইন্ড হয়েছে এবং সেগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে। উনি কি ধরনের দুর্নীতি করেছেন সেটাও বলা হয়েছে, কিন্তু তার মানে উনি যেভাবে কাজ করেছেন তার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রবলেমে পড়েছে এবং উনি ক্লিপ্টোক্রাসির একটা পার্ট, এই ইঙ্গিত আছে এই ধারাটার মধ্যে। সুতরাং এটাকে আইসোলেটেড করে দেখানোর কিছু নাই। আরেকটা কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে ইনফরমেশন রাখতে হয়। সরকারের এই যে বিভিন্ন সংস্থার কথা বলছি, প্রত্যেকটা মানুষের খুঁটিনাটি কিন্তু জানে, প্রত্যেকটা মানুষের, যারা কোনো না কোনোভাবে সরকারের সাথে জড়িত, সরকারের বাইরে আছে, সরকার এগুলো খবর রাখতেও হয়। জনাব আজিজ, তার প্রথম কথা হচ্ছে তার ভাইদের যে মাফ হলো, 3 জন ভাইয়ের সাজা মুক্তি হয়েছে। আপনি আইনের মানুষ, আমরা রাষ্ট্রপতির ক্ষমা বলি, রাষ্ট্রপতির ক্ষমাটা মানা, এগুলো সরকারের ক্ষমা, সরকার ক্ষমা করেছে। রাষ্ট্রপতির এটা তার যে জুরিসডিকশন আছে কনস্টিটিউশনে 48(3), তার মধ্যে ওই দুইটার বাইরে সবই প্রধানমন্ত্রী, তার মানে সরকার ক্ষমা করেছে। তো উনি ভুয়া কাগজপত্র দিয়ে ওনার ভাইদের পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড করেছেন। এসব তথ্য কেউ জানতো না, নিশ্চিত থাকুন সব তথ্য জানতো। একই সাথে আমি জনাব বেনজিরের কথা আসছি, মানে সংখ্যাগুলোই না অদ্ভুত। প্রথমবার যখন মানে ক্রোক করতে বললো, 83 না 85টা দলিলে 345 বিঘা জমি, মানে এই জমিগুলোর আকার কেমন আমি বুঝি না, সব গোপালগঞ্জ, আমি দেখলাম টুঙ্গিপাড়া ছাড়া উনি আর সব কিনে ফেলছে। এরপর আবার আরেকটা ক্ষেত্রে মাদারীপুর, এরপর আরেকটা দলিলে 100 কতটা দলিলে কত, এবং ওই যে 4টা ফ্ল্যাট কিনছেন। আপনি কি মনে করেন এই জিনিসগুলো ঠিক আছে? 4টা ফ্ল্যাট একদিন সকালে ওঠানোর ইচ্ছে হলো, আসুন 4টা ফ্ল্যাট কিনে ফেললাম, কিন্তু এই জমিগুলো কি সেভাবে হয়েছে? এই তথ্য ছিল না, ছিল তো। সুতরাং বিচ্ছিন্ন ঘটনা কি? মোটেও না। ডক্টর মিজান যে কথাটা বলছিলেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আসলে এটাই জায়গা। সেটা হচ্ছে আপনি একটা সিস্টেম ডেভেলপ করেছেন। আপনি যদি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে হয়, আপনাকে কি করতে হবে? আপনাকে হিউম্যান রাইটস ভায়োলেট করতে হবে। আপনি বিরোধী দলকে যেভাবে দমন করবেন, পীড়ন করবেন, আরবিট্রারি ডিটেনশন দেবেন, কাস্টোডিয়াল টর্চার করবেন, আপনি বিনা বিচারে হত্যা করবেন, গুম করবেন, সব যখন করবেন, ওটা ছাড়া তো আপনি ক্ষমতায় থাকছেন না। দিস আর দ্য পিপল, সে এটা করবে। ওর সাথে তাহলে ট্রেড অফটা কেউ কেন আপনার জন্য এই কাজটা করবে?
আপনি ওকে একটা দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, উনি এই দুর্নীতিটা করেছেন। সুতরাং এগুলো বিচ্ছিন্নর কিছু এটা একেবারে একটা সিস্টেমটাই, ক্লিপ্টোক্রেসি সিস্টেম এভাবেই কাজ করে। কিন্তু এই ব্যবস্থাটা কি টেকসই হচ্ছে? কারণ একজন আজকের কর্মকর্তা যখন দেখবেন যে একজন সাবেক কর্মকর্তা তার ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করছেন, কিন্তু যেই তিনি ক্ষমতা থেকে সরে যাচ্ছেন তাকে নানান ধরনের বিপদে পড়তে হচ্ছে, তাহলে আজকে যিনি এই ধরনের একটা দুর্নীতির কথা ভাবছেন তিনি কি সাবধান হয়ে যাচ্ছেন কিনা, সেখানে আপনার কাছে ফিরে আসবো। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে আসছি, সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে, যেটা জানতে চাইছিলাম যে এই যে দুর্নীতির ব্যাপার সামনে আসছে বেনজির আহমেদের, এবং এতে করে এখন যদি কেউ সরকারের মধ্যে থেকে দুর্নীতি করতে চান তারা এক ধরনের বার্তা পাচ্ছেন না যে আসলে দুর্নীতি করে দিনের শেষে পার পাওয়া যাবে না, নাকি এটা আসলে তারাও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারেন? ধন্যবাদ। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, উনি যে পরিমাণ সম্পদ অর্জন করছেন এবং ওনার ইমিডিয়েট যেসব আত্মীয়, এই প্রসঙ্গে আমি একটা জিনিস একটু যোগ করে রাখি। রিসেন্টলি জনাব বেনজিরের তুলনায় অনেক নিচু একজন পুলিশ অফিসার, অ্যাডিশনাল ডিআইজি জনাব শিমুল, তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে। লিস্ট পড়তে যদি দেন, উনিও গোপালগঞ্জে প্রচুর সম্পত্তি কিনেছেন। না, অ্যাডিশনাল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, উনি ওই বিসিএস ক্যাডারই, অ্যাডিশনাল ডিআইজি। আমি ডিটেল পড়লাম, শ্বশুরকে জাহাজ, মানে বিভিন্ন নামে। তো ঠিক আছে, শ্বশুরের জাহাজ শ্বশুর কিনেছে বলতে পারি, কিন্তু জনাব বেনজিরের সম্পদগুলো তার নিজের স্ত্রী এবং কন্যাদের নামের গুলোই এতটুকু। উনি পরিবারের ভিতরে আছেন আর উনি শ্বশুরের দিকে গেছেন। তো এখন খেয়াল করেন আপনি, ভাবি বিভিন্ন জায়গায় কিনেছে। এখন এই সম্পদগুলো যখন আপনি কিনছেন, এই তথ্যগুলো তো ছিল। আচ্ছা, উনি রিটায়ার করেছেন 3 বছর হলো, এই সময়ের মধ্যেও এই তথ্যগুলো আসলো না। এখন হঠাৎ করে একটা রিপোর্ট হলো, রিপোর্টের পর নড়ে চড়ে বসে একজন এমপি গেলেন দুদকে। এর আগ পর্যন্ত দুদক নড়ে চড়েনি, গেলেন, তারপর দুদক নড়লো চড়লো, রীতিমতো তার সম্পত্তি ক্রোক। ব্যাংক অ্যাকাউন্ট, 33টা ব্যাংক অ্যাকাউন্ট একটা মানুষের, কেন আমি আসলে ঠিক জানি না, 33টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বললো। যদিও 1 মাস সময় ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি, এটা আমরা ধরেই নিতে পারি, ওটা উনি ভরা রেখেছেন, উনি এত বোকা মানুষ নন নিশ্চয়ই, কিন্তু সম্পত্তিগুলো তো আছে। এরপর দ্বিতীয় ধাপে হলো এই পুরো প্রসেসটা কি আপনার কাছে মনে হয় না এটা এক ধরনের প্ল্যানিং এর পার্ট? আপনি তো আসলে জেনুইনলি নিতে চান নাই। এবং আপনি সঠিক, যেই মানুষটাকে আমি ওই যে ট্রেড অফের কথা বললাম, তুমি আমাকে ক্ষমতায় থাকার জন্য তোমার সব রকম ঝুঁকি নিয়ে আমার পাশে যখন থাকছো, তোমাকে আমি কি দিচ্ছি, তুমি এগুলো করো। তো তাহলে যখন আপনি এরকম একজনকে শাস্তি দেবেন, তাহলে তো নিশ্চিতভাবেই যিনি এখন আপনাকে সার্ভ করার কথা তিনি কনফিউজড হবেন, যুক্তি তাই বলে। এখানে আমার হাইপোথেসিস হচ্ছে, আমি নিজে ভেবেছি ব্যাপারটা নিয়ে, তার মানে জনাব বেনজিরকে এরকম ব্যবস্থা নিয়ে সরকারের একটা ঝামেলা আছে, তারপর সরকার এটা নিয়েছে। একটা হচ্ছে রিসেন্টলি আমরা খেয়াল করেছি, জনাব ডোনাল্ড লু যখন দেশে আসলো, জনাব ডোনাল্ড লুর কয়েক মিনিটের যে বক্তব্য সাংবাদিকদের সাথে আছে, এর পরবর্তীতে আমরা নানান রকম হেডলাইন করেছি। ওটা মূল হেডলাইন আমরা করেছি পেছনে তাকাবো না, সম্পর্কের এদিকে এগিয়ে যাবোটাবো। ওনার ওই বক্তব্যের মধ্যে উনি লাস্ট অংশের 2-3টা বাক্যের মধ্যে বাংলাদেশের সাথে করাপশন নিয়ে কাজ করার কথা বলেছেন। আমরা করাপশনকে ঠেকানোর জন্য আলোচনা করেছি। সুতরাং আমেরিকার সাথে, আমি যে বললাম জনাব আজিজের ব্যাপারে উচ্চবাচ্য করেনি, সামহাউ সরকার এখন আমেরিকার সাথে করাপশনের এই ব্যাপারটা একটু দেখাতে চায়। এক, তার চাইতে বড় কারণ যেটা আমার কাছে মনে হয়, যে জনাব বেনজির সম্ভবত পাওয়ার স্ট্রাকচারের কোনো একটা জায়গার সাথে ক্ল্যাশে জড়িয়েছেন, সেই কারণে আসলে তার মাসুল ওনাকে দিতে হচ্ছে। নাহলে এই সম্পত্তিগুলো আকাশ থেকে পড়ে নাই। এই সম্পত্তি, প্রথম কথা হচ্ছে, এই সম্পত্তির তথ্য যদি আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে না জেনে থাকে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা না জেনে থাকে, গোয়েন্দা সংস্থা জানা উচিত। এটা আমরা খুব ভালো মতো জানি, যিনি যত গুরুত্বপূর্ণ পদে আছেন সরকারে, তার তথ্য থাকা উচিত। তথ্য না থাকাও কিন্তু বিরাট বড় ব্যর্থতা তাদের। সো এই তথ্যগুলো ছিল, আপনি ব্যবস্থা নেন নাই, এখন আপনি আসলে এই রকমভাবে একটা অ্যাকশন নিতে যাচ্ছেন, যেটা আসলে ভবিষ্যতে করবে। এতে কি হবে জানেন, এতে বাকিরা আরেকটা মেসেজ পেলো, সেটা হচ্ছে ঠিক আছে আমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে, আমি আমার এটা করছি, কিন্তু রেড লাইনটা বরং জনাব বেনজিরের সাথে ফোন করে জিজ্ঞেস করবে, ভাই আপনি কোন রেড লাইনটা ক্রস করেছিলেন। তারা ওটা শিখে নেবে যে এই রেড লাইনটা ক্রস করা যাবে না। আরেকটা জিনিস শিখবে, জনাব বেনজিরের আমরা দেশের সম্পদগুলো দেখলাম, সম্পত্তিগুলো দেখলাম, মানে কেউ কেউ মনে করি ওনাকে খুব দেশপ্রেমিক বলছে ফান করে, যে উনি অন্তত দেশে সম্পত্তি রেখেছেন। আমরা ধারণা করি, আমরা ব্রেকের সময় কথা বলছিলাম, আশরাফ ভাই যেটা বলছিলেন, যে সম্পদের পরিমাণ যে অঙ্কে আমরা দেখি, এর চেয়ে অনেক বেশি টাকার এগুলো, আর প্রচুর বিদেশেও আছে। আমি ধারণা করি এই ঘটনার পর আরেকটা জিনিস শিখবেন অনেকে,
যেমন আমাদের ১/১১ পর অনেকে শিখেছেন এটা। ১/১১ যখন অনেক বেশি ধরপাকড় করছিল ব্যবসায়ী এবং বিভিন্ন মানুষজনকে, আমাদের টাকা পাচার হওয়ার একটা গুরুত্বপূর্ণ লেসন আমরা বলবো যারা এই পাচার করতে চান তখন পেয়েছিলেন, এখন যারা আছেন তারা করবেন। এবং আমি এটুকু বলে শেষ করি যে বাংলাদেশের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যাংকার টকশোতে আসেন প্রচুর, উনি একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন যে বহু ঘুষ লেনদেন এখন আর দেশেও হয় না, রীতিমতো দুবাইতে ওই ফ্ল্যাট কিনে দাও, ওই ফ্ল্যাট কিনে দেওয়া হচ্ছে, ওই টাকা দেশ, আপনি তো টাকাতে এসে আসলে পাচার করার প্রশ্ন আসে, এখন আর ওটাও হচ্ছে না। সো ভবিষ্যতে বেনজিরের ঘটনার পর যেটা হবে সেটা হচ্ছে আপনি টাকা বা আপনারা যা যা দেশে টেসে কিনছেন এগুলো কমিয়ে দেবেন, সব বিদেশে ডিলিং হবে, যারা করবেন এখন তারা সেভাবেই করবেন। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। ডয়েশে ভেলের যে তথ্যচিত্র সেটার প্রসঙ্গে এরই মধ্যে এসেছে, এর যে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে বা বাংলাদেশের এই মুহূর্তে শান্তিরক্ষী মিশনে যে সর্বোচ্চ সংখ্যক অবদান এবং বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া যে শান্তিরক্ষা মিশনগুলো একরকম অচল, সেটাও এই ডকুমেন্টারিতে একরকমভাবে তুলে ধরা হয়েছে। এর কি আদৌ কোনো প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পড়বে বা এই ঘটনাগুলো তদন্ত কি হতে দেখবেন বলে আপনি মনে করেন? দেখুন, ডয়েচে ভেলের যে বিষয়টি সামনে এসেছে সেটি কিন্তু খুব স্পর্শকাতর। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের আমরা খুব গর্ববোধ করি যে আমরা কখনো শীর্ষস্থান দখল করেছি, কখনো দ্বিতীয় শীর্ষস্থান, এবং বাংলাদেশ সেনাবাহিনী $2.3 বিলিয়ন অর্জন করেছে গত 20 বছরে এই শান্তিরক্ষী পাঠিয়ে বিদেশে। সেনাবাহিনীতে বা পুলিশে বা র্যাবে যারা কর্মরত তাদের একটা স্বপ্ন হয়ে থাকে শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া, অর্থনৈতিক সুবিধার কারণেও এক ধরনের গৌরবের একটি ব্যাপার রয়েছে। সেই জায়গায় কিন্তু সাংঘাতিকভাবে কালিমা লিপ্ত করছে ডয়েচে ভেলের যে ডকুমেন্টারিটা আমরা দেখেছি। বিশেষ করে যখন দুজন কমান্ডার বলছেন যে তারা দেশে কি দায়িত্ব পালন করেছেন, কি গুম খুনের সাথে যুক্ত ছিলেন, গুপ্ত হত্যা করেছেন, এবং তারা এখন অন্য দেশে শান্তি রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। এবং এটি যদি আপনি বিশ্বের মানবাধিকারের পক্ষে যে সমস্ত সংগঠন রয়েছে তাদের কান পর্যন্ত পৌঁছে যায়, এই দাবি কিন্তু উঠতে পারে যে বাংলাদেশ থেকে যেন আর শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য না নেওয়া হয়, সেটি সেনাবাহিনী হোক, র্যাব হোক, বিডিআর হোক, পুলিশ হোক। এটি বাংলাদেশের জন্য শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি তা না, সাংঘাতিকভাবে ইমেজের ক্ষতি। কেননা আপনি জানেন বাংলাদেশ একটি দারুণ অর্থনীতির দেশ এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ রাজনীতি কূটনীতির ক্ষেত্রে। সেই দেশকে কিন্তু অনেকগুলো বিষয় বিবেচনা করে পৃথিবীর মানচিত্রে মাথাচাড়া দিয়ে উঠতে হচ্ছে। তার একটি বড় জায়গা কিন্তু সুশাসনের জায়গা, এবং আমার ধারণা জেনারেল আজিজ, বেনজির আহমেদ, এমনকি এমপি আনার সবার ঘটনাই কিন্তু সুশাসনের বিপরীত চিত্র তুলে ধরছে। আমি এই দুজন ব্যক্তির দুর্নীতিকে কিন্তু শুধুমাত্র তাদের ব্যক্তিগত দুর্নীতি মনে করি না, তারা যে প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দিয়েছেন ওই প্রতিষ্ঠানগুলোতে থেকে এই ধরনের দুর্নীতি করা যায়। কারণ আপনার হাতে তেমন ক্ষমতা আসে এবং সরকার আপনাকে তেমন ক্ষমতা বাস্তবায়ন করার সুযোগ দেয় যাতে আপনি এরকম গোপালগঞ্জ এবং মাদারীপুর কিনে ফেলতে পারেন, বিদেশে অর্থ পাচার করতে পারেন, ভাইদেরকে মানে ভুয়া জাতীয়তা সনদ দিয়ে আপনি বিদেশে পাঠাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। যেটি খুবই গুরুত্বপূর্ণ, তারা এমন একটি শাসনতন্ত্রের অংশ যেই শাসনযন্ত্রে এই ধরনের দুর্নীতি করার সুযোগ তৈরি করে দেয়। দেখুন কখন এটি তৈরি হয়, যখন একটি নির্বাচন হয় না, যখন একটি ম্যান্ডেটবিহীন সরকার থাকে এবং যেই সরকারের মানে অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন পুলিশ প্রধান কিংবা সেনাবাহিনী প্রধান কিংবা বিডিআর এর প্রধান, এমনকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই সরকার কিন্তু অধ্যাপক মিজান যেটা বলছিলেন যে সেনাপ্রধান বা পুলিশ প্রধান সরকারের ঘনিষ্ঠ হবেন সেটাই স্বাভাবিক, কিন্তু এটার কি একটা সীমা থাকা প্রয়োজন যে ঘনিষ্ঠতা আসলে কতদূর হতে পারে এবং কতদূর হওয়াটা একটা রাষ্ট্রের জন্য সুস্বাস্থ্যের? দেখুন অবশ্যই সীমা থাকা প্রয়োজন। সরকারের ঘনিষ্ঠ হবেন, সরকারের সাথে একসাথে কাজ করবেন, সরকারের অনেক কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নেবেন, খুবই স্বাভাবিক। কিন্তু উনি কি রাজনীতি করতে শুরু করবেন? উনি কি এমন বক্তৃতা দিতে শুরু করবেন যা থেকে বোঝা যায় সরকার প্রধান বা সরকারের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে? উনি কি এমন একটি ধারণা দিবেন যে আমি যাই করি না কেন আমার কিছু হবে না? তারা তাই দিয়েছেন, তারা তা করেছেন এবং তারা কিছুটা প্রকাশ পেয়েছে। আমি কিন্তু মনে করি আমরা যতই টকশোতে এটা আলোচনা করি এটি পূর্ণাঙ্গ চিত্র না, এবং এটি এই বাহিনীগুলোর এবং এই ধরনের ব্যক্তিবর্গ যারা গত 15 বছরে বিভিন্নভাবে সরকারের আনুকূল্য পেয়েছেন, সরকারকে সাহায্য করেছেন ক্ষমতায় থেকে যেতে, টিকে যেতে, তাদের পূর্ণাঙ্গ চিত্র এটি না। কাজেই এটি আমি আবারও মার্কিন রায়ের ওই কপিটাতে ফেরত যেতে চাচ্ছি যে তারা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নষ্ট করেছেন, তারা পুলিশ এবং সেনাবাহিনীর মতো দুটি প্রতিষ্ঠানকে নষ্ট করেছেন, এবং জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার যে জায়গাটি, সেই জায়গাটির বিনিময়ে
তারা ট্রেড অফ করেছেন তাদের এই যে অর্থবিত্ত এবং ক্ষমতার অপব্যবহারের জায়গাটি। এখন আপনি যদি ডিডব্লিউর প্রতিবেদনের দিকে তাকান, এটিকে সরকার ঘনিষ্ঠ খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখন সমস্যা কি হয়েছে, এই সরকার তো আসলে একটি ভিন্ন জায়গায় দাঁড়িয়ে নেই। যাদের নিয়ে আমরা আজকে কথা বলছি তারা সবাই সরকারেরই অংশ ছিলেন। তারা এই সরকারের আমলেই ফুলে ফেঁপে উঠেছেন, এই সরকারের আমলেই তারা রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন বাহিনীতে থেকে, এবং এই সরকারের আমলেই তারা সরকারের গুরুত্বপূর্ণ ক্রাইসিসের সময়, বিশেষ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সময় তারা লগি বৈঠা নিয়ে এগিয়ে এসছেন এটি পার করে দেওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র যে জায়গাটিতে নজর দিয়েছে সেটি শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি না, সেটি মাত্র নৈতিক দুর্নীতি না, আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তার ব্যবস্থাকে ভঙ্গুর করার জন্য তারা কাজ করেছেন, এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেন স্বয়ংক্রিয়ভাবে নিজের পায়ে না দাঁড়ায় অথবা জনগণের মতের প্রতিফলন ঘটতে না পারে, সেরকম একটি রোলে তারা ছিলেন। এই শাস্তিকে নতুনভাবে বিবেচনা করতে হবে। আমরা যদি এখন রাজনৈতিক সরকার হিসাবে, যেহেতু এর দায় আমার উপরে পড়ছে এবং তাদেরকে আমরাই সরকারের পক্ষ থেকে নির্বাচিত করেছিলাম বাহিনীর প্রধান হতে, এই জন্য আমরা এখন বলতেই পারি তাকে দিয়ে আমার কাজ হয়ে গেছে, আমি কিছুটা দায়সারা হয়ে গেলাম। ব্যাপারটি কিন্তু তা না। ঘনিষ্ঠভাবে সরকারের সাথে এই দুজন ব্যক্তি জড়িত ছিলেন এবং তারা এখনও আশা করেন যে এই সরকার তাদেরকে কোনো না কোনো জায়গায় প্রতিস্থাপন করবেন পুরস্কার হিসাবে। কিসের পুরস্কার, এটি আমাদের ভাবতে হবে। তারা কেন পুরস্কার আশা করেন? তারা ওই সময় যে অনধিকার চর্চা করছিলেন, তারা ওই সময় যে ক্ষমতার অপব্যবহার করছিলেন, জনগণ বুঝতে পারছিল, সরকার বুঝতে পারছিল না, নিশ্চিতভাবে বুঝতে পারছিল। জি, ধন্যবাদ। অধ্যাপক মিজান, আপনার কাছে আসবো, তবে তার আগে আজকে ডয়চে ভেলের তথ্যচিত্র প্রসঙ্গে কথা বলছেন সেনাপ্রধান, তার বক্তব্যের অংশবিশেষ দেখে নেব। সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন, ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছেন, যে এই কথা বারে বারে তারা বলেছে, কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানি সেনা সরকার, আপনারা দেখেছেন। জি, অধ্যাপক মিজান, আপনার কাছে আসছে। এই যে যখন উদ্দেশ্য প্রণোদিত বলা হয় সেনাবাহিনীর তরফ থেকে, এরপরে আসলে এই ব্যাপারে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো এসেছে আসলে সেটার তদন্তের আসলে কতটুকু সম্ভাবনা দেখেন আপনি? আচ্ছা, প্রথমে হয় কি, আছে দুই দিকেই সমস্যা আছে। একদম উদ্দেশ্য প্রণোদিত বলা তো বা আরও সময় নিয়ে দেখে শুনে বলাই ভালো। আবার যারা এই রিপোর্টগুলো তৈরি করে, যেমন আল জাজিরার রিপোর্ট, ওই বাগমার নাকি উনি ডক্টর কামাল হোসেনের জামাতা, ওনার যে অতীত রেকর্ড যুদ্ধ অপরাধীদের পক্ষে, এগুলোর কারণে এক ধরনের ওদের প্রতি, আর তাসকিন খলিলের ব্যাপারেও এরকমই এক ধরনের অ্যাটিটিউড কিন্তু আছে। ওনারাও যে একেবারে মানে শত শুদ্ধ একেবারে রিপোর্ট করছেন, এর মধ্যে সমস্যা থাকতেও পারে। তবে আমি যেটা বলি, প্রথমত বেনজিরের সাথে গভর্নমেন্টের কোনো একটা, আমাদের ডাক্তার সাহেব যেটা বলছেন, আমার মনে হয় না এরকম কোনো তার সক্ষমতাও ছিল না এটা করার জন্য। এরকম একটা ইয়েতে সে গেছে, এই জন্য এটা হয়েছে এরকম মনে করি না। আরেকটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ গণতন্ত্র, সুশাসন যেগুলো বলি আর কি, এগুলোর সাথে এইসব ঘটনাগুলোর কোনো খুব ডাইরেক্ট সম্পর্ক আছে বলে এটা হয়তো একটা স্কোপ তারা নেই, সুযোগটা নেই। এগুলোর সাথে এগুলোর মধ্যে আরও অনেক বড় জিনিস জড়িত আছে। ইট ইজ নট দ্যাট আমাদের দেশে একটা মানবাধিকার, গণতন্ত্র যেগুলোর কথা আমরা বলি, এগুলোর জন্যই আমেরিকা স্যাংশন দিচ্ছে। তাহলে তো এটা ইয়েতে দিত, ইসরায়েলি দিত। মানবাধিকার কথা যখন আমেরিকা বলে, তখন কিন্তু এই কথাগুলো যখন ওয়ার্ল্ড প্রেক্ষাপটে দেখেন, তখন দেখবেন যে ওগুলোর মধ্যে এইটাই তাদের এখানে টার্গেট, সেটা না। এখানে অনেক ধরনের আরও জিও পলিটিক্যাল ব্যাপারগুলো আছে। কারণ গভর্নমেন্টকে সিম্পলি আমাদের এখানে একটা মুক্ত গণতন্ত্রের চর্চা হয়ে একটা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে পরিচালিত মানবাধিকারের খুব উচ্চ পর্যায়ের একটা দেশ হোক, এইটার জন্য আমেরিকার খুব মানে সাংঘাতিক একটা আকুতি, এরকম মনে করার কোনো কারণ নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যত স্বৈরশাসক আছে এবং যেখানে নির্বাচন তো পল্টি নির্বাচন, যেখানে নির্বাচনে নেই, তাদের সাথেও সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক আছে। সে এখানে ওর সাথে কিন্তু একটা মনে রাখতে হবে যে এখানে এই যে মানে একটা দ্বিকেন্দ্রিক যে বিশ্ব ছিল, পরে এটা কিন্তু
রাশিয়ার পরে এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কি উদ্দেশ্য থাকতে পারে তার কিছু কিছু ইঙ্গিত মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেন। সেখানে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা কথাও সাম্প্রতিক সময়ে এটা আবার মিডিয়াতে কিন্তু ন্যাশনাল মিডিয়া বলে দিচ্ছেন, কিন্তু বাংলাদেশকে এটা কিন্তু খবরটা চলে যাচ্ছে। আপনি আংশিক কথা যখন বলবেন, ওটা বলছে যে বাংলাদেশকে ভেঙে না, একটা ছোট্ট একটা জায়গা, এবং এটা 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 পুরো না, এটা ব্রিগেডিয়ার স্বাগত বহুবারই বলছে। এই উনি তো এটা নিয়ে রিসার্চ করেন, হ্যাঁ, হি ডিড হিজ পিএইচডি অলসো এইসব ব্যাপারে। সে মিজোরাম, মণিপুর এবং মিয়ানমারের চীন পদের যেটা, যেখানে ওই কুকি চীনদের, আর আমাদের 12,500 মাত্র লোক আছে এই একটা ছোট্ট একটা জায়গা নিয়ে একটা এটা মাননীয় প্রধানমন্ত্রী এখনই বলছে, নতুন বলছে তা না, এটা বহু আগের থেকে বাজারে প্রচলিত আছে এবং চলছে। সেটা এই সময় আবার নতুন করে বলার প্রেক্ষাপটটা না, আমি বলছি যে এক সময় তো সবকিছু তো এই সময়ই হচ্ছে, কোন সময় বলবেন, আর কতদিন পরে বলবেন নাকি? এখন এই যে ব্যাপারগুলো আছে এর মধ্যে মূলত যখন বাংলাদেশের অবস্থানটা কি হবে, এখন চীন একটা পরাশক্তি হিসাবে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা, ভারত আবার মোটামুটি একটা ক্ষমতা, তার সাথে চীনেরও দ্বন্দ্ব আছে, কিন্তু আবার রাশিয়ার সাথে আবার ভারতের সম্পর্ক আছে, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক আছে। এই যে ব্যাপারগুলো আছে, মূলত আমেরিকা এখন আসলে ইউরোপে সেভাবে আর যে ওই তাবেদার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কগুলো ছিল এগুলো ছুটে গেছে, কারণ ইভেন ফিনল্যান্ডের মতো দেশও কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউক্রেনে যে যুদ্ধ করতেছে সেখানেও এখন আর খুব বেশি ইউরোপিয়ানদের আগ্রহ আছে বলে, তাহলে কি করতে হবে? এই একটা জায়গা খুঁজতে হবে আমেরিকার। এই জায়গাটা হচ্ছে আমাদের এই প্রশান্ত মহাসাগর, এই তাইওয়ান এবং সাউথ কোরিয়ান সি, এইসব জায়গায়। এই এলাকাটা যদি একটা গেটওয়ে তৈরি করতে হয়, বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশকে তার লাগবে, অথবা বাংলাদেশের একটা সমর্থন একদম, আমি জানি না ওই ঘাটি টাটির ব্যাপার না, কিন্তু অন্তত একটা তার পক্ষে একটা রাষ্ট্র থাকা লাগবে। এটা যদি চীনের দিকে চলে যায়, তাহলে এদের আর এখানে অবশিষ্ট কিছু একটা থাকবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এন্টার এই যা কিছু করা হচ্ছে এর সাথে এইগুলোর সম্পর্ক কিন্তু আছে। আমি বলছি যে আমাদের এই পুলিশ অথবা সেনাপ্রধান যে সকল অন্য যে কাজ যদি ওরা করে থাকেন, তো সেটা যেটা হচ্ছে এটা দুর্নীতির চিত্র একদিকে, মানে আশরাফ যেটা বললো, আবার এটাও আছে যে এটাও একটা কমিটমেন্ট, যখন যেসব কথাগুলো পলিটিশিয়ানরা বা মাননীয় প্রধানমন্ত্রী বলে দুর্নীতির প্রতি যে জিরো টলারেন্স, এইটারও আমি মনে করি যে ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আস্তে আস্তে আপনি এই ধরনের ক্ষমতাশালী লোকদের বিরুদ্ধে যখন আপনি রাষ্ট্র যখন ব্যবস্থা নেওয়া শুরু করবে, তো এটা কিন্তু অন্য যে অর্গানগুলো আছে, আমাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, দুদক বলেন, বাংলাদেশ বলেন, যে সকল সংস্থাগুলো তদারকির দায়িত্বে ছিল, তাদেরও এক ধরনের সাহস হবে এই যে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে। যদি দেখা যায় যে একদম উপর থেকে সর্বোচ্চ মহলের প্রতিও যখন কোনো রকমের মার্সি অথবা ক্ষমা প্রদর্শন, আপনি কীভাবে করে ফেলছেন দ্যাট হিস্ট্রি, কীভাবে এই পর্যায়ে আসছে, সেখানে থামানো উচিত ছিল, এটা আমি শুরুতে বলছিলাম। বাট এখন যখন আপনি সেটাকে আপনি ইতিবাচক হিসেবে, এখন আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখতে চাই। অন্তত এরকম আরো যত কয়টা আছে এইসব খাতে, সব খাতের গুলোকে বের করা হোক, ব্যাংকিং খাতে, অন্যান্য খাতে যেগুলো আছে, এবং তাদেরকে ডক্টর জাহেদের কাছে ফেরত আসবো। এই যে দুর্নীতি দমন কমিশন যে উদ্যোগ নিচ্ছে বা আদালত থেকে যে ক্রুক আদেশ এলো বেনজির আহমেদের ব্যাপারে, এটি আসলে তাদের নতুন করে সাহস পাবার একটা পরিচয় বলে অধ্যাপক মিজান মনে করছেন। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি এটা মনে করি না। তার আগে অধ্যাপক মিজানের দু একটা ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই। যেমন ধরুন ডয়চে ভেলের যে রিপোর্টটা হয়েছে, এখানে যারা তাসনিম খলিল বা ডেভিড বার্গম্যান নেত্রনীয় জড়িত ছিল, এটা ওদের ওখানে আছে, উনি আস্থা রাখছেন না। আমি নিশ্চিত জানি উনি ওই ডকুমেন্টারিটা দেখেছেন। না, আমি দেখি নাই। আচ্ছা, ওই ডকুমেন্টারি তাহলে টাস্কেটগুলোর কিছু থাকলে এটা আমি দেখি না। আমি একটু তথ্যটা আমার কাছে তাকে খুবই পক্ষপাত বললো। আচ্ছা, তাহলে আমি একটা তথ্য দেই। কয়েকজন মিলে এই একটা চক্র তৈরি করে আছে তো, আর বিশেষ বার্গম্যানের কিছু আমি দেখি। আমার মনে হয় বিরোধিতার দেখাটা ভালো। আচ্ছা, এখানে একটা তথ্য আছে, যাই হোক, এটা আপনার তথ্যভিত্তিক না, আমি তথ্যটা দেই। মানে এটা অনেকটা ফিউশন সিনেমার মতো। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা তথ্য দেই, ওই তথ্যটা ওখানে আছে, যে কেউ দেখে নিতে পারেন। 2019 সালে বাংলাদেশের র্যাব কি পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত আছে সেটার জন্য জাতিসংঘ কতগুলো হিউম্যান রাইটস এক্সপার্টকে দায়িত্ব দিয়েছিল, আমস্টারডাম ভিত্তিক। তারা খুঁজে খুঁজে রিপোর্ট, এটা জাতিসংঘ দায়িত্ব দিয়েছে তাদেরকে। ওদের একজন ওখানে অন ক্যামেরা কথা বলেছেন, তারা রিপোর্ট তৈরি করেছেন এবং জাতিসংঘকে তারা প্রপোজ করেছেন। তাদের ফাইনাল সাজেশন ছিল র্যাবে কাজ করেছে এমন কেউকে যাতে কখনো বাংলাদেশের পিসকিপিংয়ে নেওয়া না হয়। এটা কিন্তু একদম একটা ফর্মাল রিপোর্ট, ফর্মাল সাজেশন। সুতরাং এটা যে এনারা করেছেন তা না। এবং এরপর দেখা গেছে
ওই 19 সালের পর অন্তত 100 জনকে তারা আইডেন্টিফাই করেছে যারা র্যাবে কাজ করেছে, এর মধ্যে 45 জন হচ্ছে ওই রিপোর্ট দেওয়ার পর। তো সুতরাং এই জিনিসটা ঠিক এত সহজ না, আমি এটাই বলতে চাইছি। আর একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে একটা অভিযোগ যখন এসছে সেটা তদন্ত করা দরকার। আর ডক্টর মিজানের সাথে আমি একেবারেই একমত, মানে আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র সুশাসন এটা চায়, ওই পৃথিবীতে কোনো দেশ, আই রিপিট, কোনো দেশ কোনোদিন চায় না যে ওই দেশে এটা হোক ওর স্বার্থ না হলে। ডোনাল্ড লু সাক্ষাৎকার হলো না, কয়েকদিন আগে দেশে আসলেন, উনি বললেন আমেরিকা এমন কিছু করে না যেটা তার স্বার্থের কাজে লাগে না, সরাসরি বলেছেন। ভারত আমাকে কেন সাহায্য করেছে মুক্তিযুদ্ধের সময়? একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছে, তাদের সোলজাররাও তো মারা গেছে। নো, সোভিয়েত ইউনিয়ন ওদের পক্ষে ছিল, কেন ছিল? আমেরিকাকে গালি দেই, আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। আজকে চীনের সাথে গলায় গলায় খাতির, চীনও তো পাকিস্তানের দিকে ছিল তো। সো এগুলো প্রত্যেকটা স্বার্থের হিসাব করবে, এবং অবশ্যই এর মধ্যে জিও পলিটিক্স আছে, কোনো সমস্যার কিছু নেই। সোভিয়েত ইউনিয়ন আমাদের এত বন্ধু, 1968-এ চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট কিছু রিফর্ম করতে চাইছিলেন, জাস্ট কিছু রিফর্ম, উনি সমাজতান্ত্রিক ব্যবস্থা ভাঙতেও চান নাই। সোলজার গিয়ে, ওর সোলজার ঢুকে, আমেরিকা তো বাংলাদেশে ঢোকে নাই, ওর সোলজার ঢুকে গিয়ে ওই রেজিম চেঞ্জ করে তারপর ফিরে আসছে 68-তে। সে সোভিয়েত ইউনিয়ন আবার আমার এখানে বিরাট মানবিক হয়ে গেছে না, আমরা ওয়েলকাম করেছি, কারণ তার ইন্টারেস্ট আর আমার ইন্টারেস্ট ম্যাচ করেছে, এরকম ব্যাপার, এর বাইরে কিছু না। এবার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই দুদকের ব্যাপারে, একটা উদাহরণ দিলেই বুঝে যাবেন দুদক আদতে কোনোভাবেই কোনো স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো কাজ করছেন না। আপনাকে আমি যখন চেরি পিক করতে দেখব তখন আপনার উপর আমার বিশ্বাস আসবে না। একটা উদাহরণ দিই, আর একটা বড় উদাহরণ। জনাব সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রী ছিলেন, এবার উনি ভূমি মন্ত্রী আর হন নাই, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির প্রেসিডেন্ট, সভাপতি আছেন এখনো। গত নির্বাচনের আগে ওনার অন্তত মানি লন্ডারিং, উনি ওইটা সৎ উপায়ে অর্জন করেছেন কিনা আমি ডিবেটে যাচ্ছি না, ওই মানি লন্ডারিং করেছেন, যেটা একটা ভয়ঙ্কর ফৌজদারি অপরাধ, সেটা বেরোলো নির্বাচনের আগে। ওটার জন্যই ওনার মনোনয়নপত্র বাতিল হতে পারত, হয় নাই। কি হলো? একটু পানিশমেন্ট হয়েছে, সরকার বলতে পারে উনি তো মন্ত্রী নাই। কিন্তু দুদক কি এই কেসটা ইনভেস্টিগেট করেছে? আমি বলছি না যে উনি এটা অপরাধী, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের সামনে এসে, এখন ওনার ব্যাখ্যা দেওয়াটাই কি যথেষ্ট? পাবলিক স্ফিয়ারে যখন একজন মানুষ সম্পর্কে, একজন জনপ্রতিনিধি সম্পর্কে অভিযোগ আসে, এইভাবে আসে ডকুমেন্ট, এবং উনি যেটা স্বীকার করেন যে ওই সম্পত্তিগুলো ওনার, তাহলে এখানে মানি লন্ডারিং হয়েছে কিনা সেই তথ্যটা ইনভেস্টিগেট করা তো দুদকের দায়িত্ব, করেছে? করে নাই। সুতরাং দুদক পিক করছে যেটা তাকে পিক করতে বলা হয়। আরেকটা জিনিস যোগ করে শেষ করি, যে ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি শিমুলের কথা বলছিলাম, তাকে 2014 সালে একবার দুদক ডেকেছিল, আগেও কেউ একজন তার বিরুদ্ধে লেগেছে, দুদক তাকে ডেকে তার কোনো সমস্যা পায় নাই বলে ছেড়ে দিয়েছিল, এই আবার এখন তার পেছনে এসেছে। জনাব আশরাফ কায়সার, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি বলতে চাচ্ছি যে আমাদের, আমি জানি যে আলোচনা করতে খুব ভাল লাগছে, 7 দিন হলো পত্রপত্রিকায় বেনজির, আজিজ আহমেদ এবং আপনার এমপি আনার জায়গা জুড়ে নিয়েছে প্রথম পাতায়। এটি প্রথম পাতার বিষয় হয়ে থাকলে হবে না, এবং আমি ডাক্তার জাহেদের সাথে আমি একমত যে বেছে বেছে আপনি যখন আঙ্গুলি হেলন দিলেন তখন 2-1 ব্যক্তির বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করলো। এটি তো দুদকের ভূমিকা না। দুদকের ভূমিকা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, স্বয়ংক্রিয়ভাবে, কারো চোখ রাঙানি না দেখে, কারো আঙ্গুলি হেলন না দেখে বেছে বেছে মানুষের তদন্ত করা। সাইফুজ্জামান চৌধুরীর ঘটনাটা কিন্তু খুব প্রণিধানযোগ্য। দুদক কি নিজ থেকে কিছু করেছে? করেনি। টিআইবির মতো একটি প্রতিষ্ঠান তদন্ত করে বের করে এনে দুদকের সামনে হাজির করেছে, আমরা এখনও তাদের কোনো নড়াচড়া দেখিনি। বেনজির আহমেদের ঘটনা কি দুদক নিজ থেকে করেছে? তা তো করেনি। কালের কণ্ঠ প্রতিবেদন করেছে, সেটা যার তথ্যের ভিত্তিতেই হোক, তারপরে দুদককে বাধ্য হতে হয়েছে এই জায়গায়। আমি যেটি বলতে চাচ্ছি যে আমাদের শাসন ব্যবস্থার দিকে তাকাতে হবে, এবং দেখুন মানে সততার সাথে স্বীকার করতে হবে গলতটি কোন জায়গায়। গলতটি যদি হয়ে থাকে প্রকৃত নির্বাচন না হওয়া, সেই দিকেও সরকারকে মনোযোগ দিতে হবে। আপনি যেভাবেই নির্বাচিত হয়ে থাকুন না কেন, সরকার পরিচালনায় আপনাকে সুশাসনের দিকে নজর দিতে হবে, দুর্নীতি কমাতে হবে, এবং দুর্নীতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি কাজ করছেন, ডোনাল্ড লু যেমনটি বলে গেছেন, এটাও আমি খুব একটা কিন্তু আশাবাদী হতে পারছি না। আমাদের নিজেদেরকেই দুর্নীতির ব্যাপারে নজর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটি জিরো টলারেন্সের কথা বলে থাকেন, সেটি কিন্তু প্রতিটি ব্যক্তি, দেখুন দুর্নীতি করার ক্ষমতা যাদের রয়েছে তাদেরকে আমরা সবাই চিনি, প্রধানমন্ত্রী আরও ভালো চেনেন, সরকার ব্যবস্থা আরও ভালো চেনে, তাদেরকে আপনার নজরদারির মধ্যে রাখতে হবে। তাদেরকে দেখুন, নির্বাচনের আগে আমরা বলে থাকি যে বাৎসরিক প্রতিবেদন দেওয়া হবে, আমার সম্পদ কতটুকু বাড়লো কমলো। 5 বছর পর পর নির্বাচনের সময় হলফনামাতেই, যেটি নামমাত্র,
সেটি নিয়েও তো কোনো আলোচনা হয় না। তার মানে আমাদের পুরো শাসন ব্যবস্থা কিন্তু দুর্নীতি প্রতিরোধী অবস্থায় নেই, ওটি লোক দেখানো এবং বলার জন্য বলা। না হলে আপনার আগামী সপ্তাহে আরেক বেনজির তৈরি হবে, তারপরের সপ্তাহে আরেক আজিজ আহমেদ তৈরি হবে এবং আমরা আলোচনাটি করতে থাকব। বাংলাদেশ রাষ্ট্রের জন্য দরকার হচ্ছে স্বয়ংক্রিয় এবং স্বাধীনভাবে এরকম একটি শাসনের দিকে যাওয়া, যেখানে দুর্নীতির মাত্রা, আমি বলছি না একেবারে কমে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এমন করে মানুষের ভাগ্য নিয়ে খেলার মতো এরকম দুঃশাসন যেন, দুর্নীতির শাসন যেন বিদ্যমান না থাকে, সেটির দিকে নজর দেওয়া। অধ্যাপক মিজান যদি না, আমি যেটা বলি, জাভেদ যেটা সাহেবুজ্জামান, ওটা এই ওর সে বিদেশে তার সম্পদ ছিল সেটা ডিসক্লোজ করে নেই, এটা হলো তার অপরাধ। বাট এরকম মানুষের টাকা টোকা টানাটানি করে কোনো কিছু না করে ও বংশ পরস্পরের ব্যবসায়ী, তার বাপও বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের একজন ছিল এবং বিদেশে ব্যবসা ছিল। মেবি ওটা টেকনিক্যাল একটা রিপোর্ট, না আমি এসালামের কথা বলছি না, আমি বলছি আর কি যে এটার সাথে এই ম্যানেজার কোনো কিছু না করে ওরা ব্যবসায়ী। আর জাভেদ যখন মন্ত্রী ছিল, ভূমিমন্ত্রী ছিল, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন থেকে আরম্ভ করে ওখান থেকে সে টাকা পয়সা খাইছে, চুরি করছে, এরকম কোনো ঘটনা কোনো পত্রিকাও আসে নেই। বিরোধীরাও বলে নাই যে জাভেদ কোনো ঘুষ খাইছে। সে ইজ এ পারফেক্টলি জেন্টলম্যান। বাট টাকা কিভাবে গেছে, কোথার থেকে ছিল, এগুলো একটা ট্রান্সপারেন্ট একটা বিবৃতি তার থাকা দরকার ছিল, সেটা বেশি ইম্পর্টেন্ট। আর ওই মানি লন্ডারিং, এখান থেকে টাকা নিয়ে গেছে, প্রচুর ব্যবসায়ীরাই ওই টাকা পয়সা যেগুলো আসার কথা ছিল দেশে আসে না, ওখানে রেখে দেয়। আর এখন একটু কে জানি বললো এই ঘুষ তো এখন আর বাংলাদেশের থেকে পাচার করে নেওয়ার দরকার নেই, ওখানেই জিনিসটা হয়, ট্রান্সফার হয়, সেই জিনিসগুলো সেগুলো দেখতে হবে। আমি দুদককে এটা আমি এই ইলেকশনের পরে বলছিলাম, খুব মজার জিনিস হচ্ছে, চমৎকার একটা জিনিস হচ্ছে যে আমাদের, হ্যাঁ ওর মধ্যে আংশিক বর্ণনা হয়তো থাকে সম্পদের। এই যে 5 বছর পরে পরে ইলেকশন হয়, নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হয়, এই যে সম্পদের যে বিবরণীটা, এটা চমৎকার একটা জিনিস। কিন্তু ওইটাও যদি আপনি ধরেন 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ যে বেড়ে গেছে, এটা বাড়তেই পারে, আয় অনেকেরই বাড়ছে। গ্রামে এখন কোটিপতি ছাড়া লোকে কম আছে, যাদের 2 বিঘা জমি আছে রাস্তার পাশে, তো কোটিপতি হয়ে গেছে। আমাদের গ্রামে কোটিপতি ছাড়া কোনো লোকে নেই, 2 বিঘা জমি যারা আছে ও তো 2 কোটি টাকা দাম তার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যে এটা আপনার ট্যাক্স ফাইল আছে কিনা, আপনি কিভাবে ইনকামটা করলেন, এটা সোর্সটা কি, এবং আপনি রেগুলার ইনকাম ট্যাক্সের ফাইলের মধ্যে আপনার সম্পদের বিবরণী এটা আছে কিনা। এটা আপনি যদি এই শুধু যারা ইলেকশনটা করলো, হোক 27 জানুয়ারি নির্বাচন, এটা নিয়ে আপনি অনেক তর্ক করতে পারেন, কিন্তু ওখানে যাদের সম্পদ বিবরণী আছে শুধু একটা জিনিস টালি করে নিতে হয়। আর এটা ওপেন, এটা তো অনলাইনে আছে যে 5 বছর আগে ওনার কি ছিল, এখন কি হলো, এবং এটার হিসাবটা আপনি দেন ভাই। আপনার ট্যাক্স ফাইল নিয়ে আসেন, টিএন নাম্বার নিয়ে আসেন, ফাইলের মধ্যে আমি দেখতে চাই যে আপনার এই যে রিসোর্স অ্যাকোমোডেশনটা কিভাবে হলো এবং এটা আপনার ট্যাক্স দিচ্ছেন কিনা। তাইলে আমার মনে হয় একটা পারফেক্ট কাজ হবে। সময় ফুরিয়ে গেছে, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।